সকলকে সংগ্রামী অভিনন্দন। আমার মনে হয় আমরা যারা এখানে জমা হয়েছি আমরা সবাই গণতন্ত্রের এবং সংবিধানের সংকটটা বুঝতে পারছি। আমরা মোটামুটি বুঝতে পারছি যে আজকে যদি ভারতবর্ষে গণতন্ত্রের কথা বলতে হয় তাহলে এখনো নির্বাচন হচ্ছে, এটুকুই গণতন্ত্র। এবং সেই নির্বাচনে বিজেপি যখন ক্ষমতায় আসছে তারা এখনো সেই সংবিধানের নামে শপথ নিচ্ছে, এটুকুই সংবিধান ভারতবর্ষে। আর যে কোর্টের কথা যদি বলি তাহলে সবকিছু হয়ে যাওয়ার পরে কোর্ট মাঝে মধ্যে কিছু কিছু ব্যাপারে বলবে এটা আনকনস্টিটিউশনাল হয়ে গেছে, এটুকুই ভারতবর্ষে এখন আছে। এই যে অবস্থানে আমরা পৌঁছেছি এটা আমাদের কাছে একটা অপ্রত্যাশিত হঠাৎ মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় এটা খুব হঠাৎ নয়, খুব অপ্রত্যাশিত, অভূতপূর্ব হলেও খুব অপ্রত্যাশিত নয়। কেন বলছি? কারণ একটু যদি ফিরে যায়, যখন কনস্টিটিউশন লেখা হয়েছে, কনস্টিটিউশন যখন ভারতবর্ষে গৃহীত হচ্ছে, সেই সংবিধান সভায় আম্বেদকরের যদি শেষ ভাষণটা করেন, সেখানে আম্বেদকর কনস্টিটিউশনটা কত ভালো কত খারাপ সেটা নিয়ে অত চর্চা করছেন না। তিনি বলছেন ওটা নিয়ে চর্চা করাই যেতে পারে। আসল কথাটা হচ্ছে কনস্টিটিউশনটা কার হাতে গিয়ে পড়বে, কনস্টিটিউশনটাকে চালাবে কে? তো কনস্টিটিউশনটা কার হাতে গিয়ে পড়েছে? কনস্টিটিউশনটা আরএসএস এর হাতে গিয়ে পড়েছে। আর আরএসএস যখন কনস্টিটিউশনটা অ্যাডপ্ট হচ্ছে ভারতবর্ষে 26শে নভেম্বর 1949, ঠিক সেই সময় খোলাখুলি তাদের যে পত্রিকা অর্গানাইজার তাতে সম্পাদকীয় লিখছে যে এই কনস্টিটিউশন আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। কেন? এই কনস্টিটিউশনে ভারতীয় বলে কিছু নেই, এটা একটা বিদেশ থেকে আসা পশ্চিমের কনস্টিটিউশন, এখানে আমাদের মনুস্মৃতির ছায়া নেই, মনুস্মৃতি নেই, অতএব এই কনস্টিটিউশন আমাদের দেশের কনস্টিটিউশন নয়। তাহলে সেই আরএসএস আজকে যদি সেই বিজেপি তারাতে যদি এত বেশি ক্ষমতা থাকে তাহলে সেই কনস্টিটিউশনের পুজো তো করবে না, সেই কনস্টিটিউশনটাকে শেষ করবে, সেটা হচ্ছে। আমার মনে হয় সেই জন্য আজকে আমাদের কাছে প্রশ্নটা এটা যে এই অবস্থা আমাদের করণীয় কি। আম্বেদকর এই কারণে বলেছেন যে কনস্টিটিউশনে খুব আলোচনা যাননি, কারণ আমরা জানি আম্বেদকর যে কনস্টিটিউশন লিখতে চেয়েছিলেন সেই কনস্টিটিউশন লিখতে পারেননি। যে কনস্টিটিউশন লিখতে চেয়েছিলেন সেটা হচ্ছে স্টেটস এন্ড মাইনরিটিজ, যেটা অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশনের তরফ থেকে কনস্টিটিউশন অ্যাসেম্বলিকে দেওয়া হয়েছিল। সেই কনস্টিটিউশন যদি ভারতবর্ষে তিনি লিখতে পারতেন তাহলে ভারতবর্ষটা অনেক বেশি ফেডারেল হতো, হয়তো ভারতের নাম হতো ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া। সেই কনস্টিটিউশন যদি আম্বেদকর লিখতে পারতেন তাহলে ভারতবর্ষটা অনেক অনেক বেশি সমাজতান্ত্রিক হতো, তাহলে ভারতবর্ষে ব্যাপক জাতীয়করণের ব্যবস্থা হতো। সেই কনস্টিটিউশন যদি আম্বেদকর লিখতে পারতেন তাহলে আম্বেদকর দলিতকেও মাইনরিটি বলতেন, বলেছিলেন যে মাইনরিটি মানে শুধু রিলিজিয়াস মাইনরিটি নয়, ভারতবর্ষের সব থেকে দুর্বল এবং ঐতিহাসিকভাবে সব থেকে বেশি হ্যান্ডিক্যাপ কোনো মাইনরিটি যদি থাকে তাহলে সে হচ্ছে দলিত, যার সব থেকে বেশি কনস্টিটিউশনাল প্রোটেকশন দরকার, কনস্টিটিউশনাল সাপোর্ট দরকার। এবং এইভাবে যদি মাইনরিটিকে আমরা দেখি তাহলে সেই মাইনরিটির মধ্যে যে সলিডারিটি তৈরি হয় সেটা অন্যরকম হতো। এগুলো হয়নি, এগুলো হতে পারেনি। তার কারণ আমি যেটা বললাম যে কনস্টিটিউশনটা যাদের হাতে গিয়ে পড়েছে তারা আজকে কি করছে সেটা আমরা দেখছি। তবুও যে কনস্টিটিউশনটা আমরা পেয়েছি সেটা বিরাট বড় পাওয়া, সেটা বিরাট বড় পাওয়া। সেটা যদি বুঝতে হয়, অনেকে বলে দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না। যেগুলো থাকে, যে জিনিসগুলোকে আমরা টেকেন ফর গ্রান্টেড নিই, যতক্ষণ মনে হয় এটার উপরে কোনো সংকট নেই ততক্ষণ সেটা মূল্য বুঝি না। আজকে যখন দেখা যাচ্ছে যে ভারতবর্ষে এই মুহূর্তে কোনো কিছু টেকেন ফর গ্রান্টেড নেওয়া যাবে না, যা কিছু দেখতে আমরা অভ্যস্ত, যা কিছু দেখতে অভ্যস্ত সেগুলো কোনো কিছুই আজকে আর নিরাপদ নয়, বিপন্ন। যদি আমরা সেটা ভাবে দেখি যে কনস্টিটিউশন 47-এর পরে কনস্টিটিউশন লেখা হচ্ছে ভারতবর্ষের, তখন সাম্প্রদায়িক যে আমরা বলছি যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ মানি না, ধর্মভিত্তিক জাতীয়তাবাদ অত্যন্ত খারাপ, ধর্মভিত্তিক জাতীয়তাবাদ বলে হয় না কিছু। তো সেই ধর্মভিত্তিক জাতীয়তাবাদের তখন বিরাট প্রতাপ, ভারতবর্ষে পার্টিশন হয়েছে। আজকে যেটা আমরা সাম্প্রদায়িক ঘৃণা, দাঙ্গা, রক্তপাত বলছি তার থেকে অনেক অনেক বেশি বড় স্কেলে তখন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ এদিক থেকে ওদিকে হয়েছে। সেই পার্টিশনের পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষ এই কনস্টিটিউশনকে গ্রহণ করেছে, যেখানে অত্যন্ত স্বাভাবিকভাবে কনস্টিটিউশন এটা বলেছে যে ভারতবর্ষের নাগরিকদের মধ্যে ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, ভাষার ভিত্তিতে কোনো ভেদাভেদ করা হবে না। সকলের জন্য সমান ন্যায়, সামাজিক, আর্থিক, রাজনৈতিক, সকলের জন্য
স্বাধীনতা, সকলের মধ্যে সৌভ্রাতৃত্ব, মৈত্রী, এই যে কথাগুলো বলতে পারছে, এটা বিরাট বড় প্রশ্ন। তার মানে সেই সময়ে আম্বেদকর যে সংবিধান লিখতে চেয়েছিল লিখতে পারেননি, সেই ব্যালেন্স অফ ফোর্সেস ছিল না, সেই ভারতবর্ষে সেই অবস্থা তখনো তৈরি হয়নি। কিন্তু যে অবস্থাটা ছিল সেটা ভারতবর্ষে এই সংবিধানকে স্বাভাবিক করে তুলেছিল। তখন এদের বলার ক্ষমতা ছিল না যে পাকিস্তানে চলে যাও, মুসলিমদের তো পাকিস্তান পেয়ে গেছে, এরা দেশে কি করছে, সব চলে যাক পাকিস্তানে, আর যারা এই কথা বলবে তারা সব চলে যাক পাকিস্তানে। আজকে যে কথায় কথায় সকলকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হয়, আর তখন সেই 47 থেকে 49-এর সময় সেই অবস্থা ছিল না। যারা ছিল তারা একদম লুকিয়ে ছিল। তারা ওই গান্ধী হত্যার পরে যখন আরএসএস ব্যান হলো, তখন তারা বললো সুর করে গিয়ে, না আমরা সংবিধান মানি, সংবিধান মানবো, সংবিধান মেনে চলবো, আমরা সাংস্কৃতিক সংগঠন। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই যে সংবিধানটা আমরা পেয়েছিলাম, এটা তো আকাশ থেকে পড়েনি। এই সংবিধানটা তৈরি হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মধ্য থেকে। তো আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যে স্বাধীনতা আন্দোলন আমাদের মধ্যে যে জাতীয়তাবাদের চেতনা উন্মেষ ঘটিয়েছিল, সেই জাতীয়তাবাদটা সেটা ধর্মভিত্তিক ছিল না। সেই জাতীয়তাবাদটা সেটা ওই ইউনিফর্মিটির নামে বুলডোজার চালিয়ে দাও, সবাইকে এক দেশ একটা বললেই ওয়ান নেশন বলে দাও, তারপর আর কোনো ডাইভার্সিটি কিছু থাকবে না, তা ছিল না। সেটা ইনক্লুসিভ ছিল। আর সব থেকে বড় কথা, সেটা সাম্রাজ্যবাদ বিরোধী ছিল, সেটা সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয়তাবাদ তৈরি হয়েছিল। তাহলে আজকে যদি আমাদের জাতীয়তাবাদটা অধঃপতিত হয়ে সেটা ধর্মভিত্তিক হয়ে যায়, সেটা যদি অধঃপতিত হয়ে সেটা যদি ওই হিন্দুস্তান, ওই বুলডোজার চালানোর জাতীয়তাবাদ কেন্দ্রের হয়ে যায়, সেটা যদি অধঃপতিত হয়ে সেই সময় যারা ব্রিটিশের দালালি করেছিল তারা আজকে ট্রাম্পের দালালি করার আমরা সেটাকেই ভারতবর্ষের জাতীয়তাবাদ বলে মেনে নিই, তাহলে কিন্তু ওই দুর্বল জাতীয়তাবাদ, ওই কম্প্রোমাইজ জাতীয়তাবাদের ভিত্তিতে দাঁড়িয়ে সংবিধানকে রক্ষা করা যাবে না। আমি কেন এই কথাটা বলছি? আজকে আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে সব থেকে বড় অ্যাটাক কোনটা? সব থেকে বড় অ্যাটাক হয়েছে যখন কাশ্মীরকে, একটা রাজ্য, শুধু 370 টাকা অকেজ করে দেওয়া হয়নি, একটা রাজ্য ছিল, সেই রাজ্য জলজান্ত একটা রাজ্যকে আপনি দুটো কেন্দ্রশাসিত এলাকায় পরিবর্তিত করে দিলেন। কিন্তু কতটুকু প্রতিবাদ হয়েছে ভারতবর্ষে? খুব কম। কেন হয়েছে? কারণ কাশ্মীরটা বললেই এটা তো জাতীয়তাবাদের প্রশ্ন আসে, আর সেই জাতীয়তাবাদের প্রশ্ন যখন আসে আর সেটাকে যখন হিন্দু মুসলিম লেন্স দিয়ে দেখা হয়, তখন আমাদের বলাগুলো খুব দুর্বল হয়ে যায়। আর তাই আমার মনে হয় প্রশ্নটা, সংবিধানকে যদি বাঁচাতে হয় তাহলে এই জাতীয়তাবাদের প্রশ্ন আজকে লড়তে হবে। এবং এই যে জাতীয়তাবাদ আজকে আমার চেষ্টা করা হচ্ছে, ওই পাকিস্তানে কে কি বলেছে তাতে কিচ্ছু এসে যায় না, তারা আবার বিজাতি তত্ত্ব বলতে পারে, তাতে কিচ্ছু এসে যায় না। ভারতবর্ষে এই মুহূর্তে যেটা করা হচ্ছে সেটা হিন্দুত্ব, সেখানে ভারতবর্ষকে হিন্দু নেশন বানানোর চেষ্টা করা হচ্ছে, হিন্দু ন্যাশনালিজম করার চেষ্টা করা হচ্ছে। এটা আমাদের কাছে বড় প্রশ্ন, এইটা যদি হতে থাকে, এই হিন্দু মানসিকতা, এটাই যদি জাতীয়তাবাদের নামে আমরা অ্যাবজর্ব করে নিই, গ্রহণ করে নিই, আর সেই দুর্বলতা যদি ছড়িয়ে যায়, তাহলে সেই ক্ষয় রোগ নিয়ে, সেই টিবি আর সেই ক্যান্সার নিয়ে ভারতবর্ষকে বাঁচানো যাবে না, সংবিধানকে বাঁচানো যাবে না। লড়াই আজকে ওই জাতীয়তাবাদের জায়গায় আমাদেরকে পরিষ্কারভাবে যেতে হবে। দু চারটে কথা বলে শেষ করবো। আজকে প্রত্যেকটা পদে পদে আমরা লড়াইটা দেখতে পাচ্ছি। ধরুন পহেলগাঁও অপারেশন সিন্দুর কি দেখালো? বিজেপির সব থেকে বড় প্রচারটা কি? সব থেকে বড় প্রচার হচ্ছে যে মোদী একজন খুব শক্ত প্রশাসক, 56 ইঞ্চি ভারতবর্ষে এখন আমরা সমস্ত সন্ত্রাসবাদ যত রকম আছে সবকিছু গুড়িয়ে দিয়েছি, ভারতবর্ষে এত নিরাপদ, এত শক্তিশালী। এই শক্তিশালী যে প্রচারটা ছিল, সেখানে আমরা দেখলাম যে ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি সেটা অদ্ভুত। 2000 মানুষ পহেলগামে, তারা পর্যটক আছে। যে কাশ্মীর আজকে পুরোপুরি সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রেটেড, স্টেট গভর্নমেন্টের হাতে কোনো পাওয়ার সেখানে নেই। যে কাশ্মীরে প্রত্যেক যদি স্কোয়ার কিলোমিটারের যদি হিসেব নিই, তাহলে কত মাত্রায় কত রকমের সেখানে মিলিটারি, প্যারামিলিটারি, পুলিশ আছে তার ঠিকানা নেই। সেই রকম একটা জায়গায় যখন 2000 মানুষ যখন প্রয়োজন ছিল, সেখানে একটা পুলিশ দেখা গেল না, একটা কোনো সিকিউরিটি কিচ্ছু নেই। তাহলে এত বড়, এটা শুধু সিকিউরিটি ছিল আর কিছু কিছু ভুল হয়েছে, কিছু ল্যাপস হয়েছে তা নয়। সিকিউরিটি ওয়াজ কনসপিকুয়াসলি অ্যাবসেন্ট।
It was conspicuously absent. And how it became conspicuously absent when just কদিন আগে 2 দিন আগে 7-8 এপ্রিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়ে মিটিং করে এসেছেন, তিনি বলেছেন সিকিউরিটি পারফেক্ট, আর সেই জায়গায় এরকম ঘটনা ঘটলো। এর থেকে বড় ফেলিয়ার কিছু হতে পারে না। আর দ্বিতীয় প্রচারটা কি ছিল? দ্বিতীয় প্রচারটা ছিল যে মোদি ইন্টারন্যাশনালি ভারতবর্ষের ইমেজকে কোথায় পাঠিয়ে দিচ্ছে, ভারতবর্ষকে একটা সম্মানের চোখে লোকে দেখে, চোখে চোখ রেখে উনি কথা বলেন সকলের সাথে। দেখা গেল কি যে সময় পহেলগাম হলো গোটা পৃথিবী ভারতবর্ষের পক্ষে সহানুভূতিতে। আজকে যে সমস্ত সাংসদদের পাঠানো হলো, যদি তখন পাঠানো হতো, সাংসদদের টিম যদি পাঠানো হতো ইন্টারন্যাশনাল ওপিনিয়নকে আরো বেশি মোবিলাইজ করার জন্য, সেটা একটা অর্থ বুঝতাম। কিন্তু কখন পাঠানো হলো? যখন অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুর যখনই শুরু হলো, দুটো নিউক্লিয়ার পাওয়ার পাশাপাশি দুটো দেশ, একটা পরমাণু যুদ্ধের বিপদ, পৃথিবীতে কে আপনাকে সমর্থন করবে? কেউ সমর্থন করবে না। কেউ সমর্থন করবে না এই যুদ্ধের বিপদকে, যুদ্ধের উন্মাদকে, যুদ্ধজীবীকে গোটা পৃথিবীতে কেউ করেনি। কেউ করেনি। সম্পূর্ণ আমরা বিচ্ছিন্ন। আমাদের বিদেশ নীতির এত বড় ফেলিয়ার, এত বড় আইসোলেশন, একটা দেশ নেই, একটা দেশ নেই, নেপাল পর্যন্ত নেই, একটা দক্ষিণ ভারতের দক্ষিণ এশিয়ার কোনো দেশ নেই, গোটা পৃথিবীর কোনো দেশ নেই যে আমেরিকাকে আপনি বন্ধু বন্ধু বলেন, তারা নেই, কেউ নেই। তাহলে সেই বিদেশ নীতি যখন ফেল করে গেল, তখন সাংসদদেরকে পাঠানো হলো। কোন সাংসদদের পাঠানো হলো? যাদেরকে আপনি প্রতিদিন বলেছেন যে এরা সমস্ত দেশদ্রোহী, এরা দেশের শত্রু, এরা পাকিস্তানে চলে যান। আপনার নিজের পার্টিতে একজন মুসলিম সাংসদ নেই, একজন মুসলিম মন্ত্রী নেই, আপনি মনে করেন তাদের কোনো প্রয়োজন নেই। এখন আপনাকে বিদেশে পাঠানোর জন্য মুসলিম সাংসদ দরকার। আর তার জন্য সেই এনজে আকবর, যে এনজে আকবর যেরকম একটা যৌন হেনস্থার কেসে তাকে মন্ত্রী পদ থেকে চলে যেতে হয়েছে, তাকে রিসারেক্ট করে তাকে তুলে আনা হলো। এবার এনজে আকবর গিয়ে সেখানে গিয়ে কথা বলবেন, আপনি সেখানে পাঠাচ্ছেন। ধরুন ওয়েসি সাহেব এখন বলছেন, অনেক কথা বলছেন, আমি দেখছি ওয়েসি সাহেবকে নিয়ে খুব অনেক প্রচার হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে গরম গরম কথা বলছেন, ঠিক কথা প্রচার হচ্ছে। তাহলে আমার প্রশ্ন তোলা উচিত যে এই গরম গরম কথাগুলো যদি প্রচার করা হয় খুব করে, তাহলে কালকে যদি ওয়াকফ বোর্ড নিয়ে উনি যে কথাটা বলেছেন সেটা কেন খারাপ? ওয়াকফ বোর্ড নিয়ে যে কথাটা উনি বলছেন যে ওয়াকফ বোর্ডের কথা ভুল কেন? তাহলে এই যে প্রত্যেকটা মসজিদকে খুলে খুলে মসজিদের কালে মন্দির বের করা হচ্ছে 1991 আইনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে, এই কথাগুলো যখন মুসলিম সাংসদরা তোলেন আর সবাই তোলেন, তখন সেটা কেন খারাপ হয়ে যায়? তাহলে কাজের বেলায় কাজই, কাজ শুরু হলে বাজি। তাহলে এখন কাজ করানোর জন্য এদেরকে নিয়ে কাজ করা, এই যে ব্যাপারটা হচ্ছে, এত বড় একটা ফেলিয়ার, সম্পূর্ণভাবে ফেল করে গেছে সরকারটা। কিন্তু আমাদের সামনে বড় লড়াই। আমি জাস্ট দুটো কথা বলে শেষ করব। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হবে, লড়তে হবে একসাথে। ফ্যাসিবাদের অভিজ্ঞতা একটাই অভিজ্ঞতা। ফ্যাসিবাদ থেকে যে কবিতাটা বেরিয়ে এসেছিল জার্মানি থেকে, সেই নিমুলারের কবিতাটা, যে প্রথমে যখন ওরা এলো সোশ্যালিস্টদের বিরুদ্ধে লড়তে, আমি তো কিছু বলিনি কারণ আমি সোশ্যালিস্ট ছিলাম, ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে লড়তে এলো, বললো আক্রমণ করলো, আমি কিছু বলিনি কারণ আমি ট্রেড ইউনিয়ন করতাম। ওদের যখন করেছে বিভিন্ন ভাবে টুকরো টুকরো করে আলাদা আলাদা করে অ্যাটাক করেছে, আমরা কিছু বলিনি। যখন আমার উপরে অ্যাটাকটা নামলো, তখন আমি চারপাশে তাকিয়ে দেখছি, আর বলার জন্য কেউ নেই। দিস ইজ ফ্যাসিজম। দিস ইজ ফ্যাসিজম। যখন আসে এক এক করে, যখন অ্যাটাক করে, আমরা অনেকে চুপ করে থাকি। আমরা একে অন্যের যে তার যে দুঃখ, তার যে কষ্ট, তার উপরে যে আক্রমণ, সেটা বুঝি না। আমরা মনে করি যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসছে, যে ওটা তো মুসলমানদের ব্যাপার, শাহিনবাগ হচ্ছে ওটা তো মুসলিম মহিলাদের ব্যাপার, ওরা হাজার হাজার লোক করেছে, আমি দুটো ভাষণ দিয়ে চলে আসবো, আমার কাজ তাতেই হয়ে যাবে, সংবিধান নাগরিকত্ব রক্ষা করে দেবো। আমি এটা মনে করি না যে আমার প্রয়োজন হচ্ছে যে এটা নাগরিকত্ব আইন সংশোধনটা কোনো মুসলিমদের উপরে আলাদা করে আক্রমণ নয়, এটা ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ। এবং এই কথাটা যদি ভারতবর্ষের ব্যাপক হিন্দু জনগণকে আমি বোঝাতে না পারি, তাহলে আমি সংবিধানকে রক্ষা করতে পারবো না। এই কথাটা বলা, এটা আমাদের দায়িত্ব। আমরা যারা কমিউনিস্ট, আমরা যারাই ব্যুরোক্রেটিক পলিটিক্সের কথা বলি, আমাদের সকলের দায়িত্ব এটা। বড় বড় ভাষণ দেওয়া, সব কিছু লোক জড়ো বলে সেখানে গিয়ে বলা, এটা আমাদের দায়িত্ব নয়। এটা খুব বড় কথা। আমার মনে হয় এইটা আজকে বোঝা দরকার, যে কি করে যখনই কিছু ঘটছে, কোথাও কিছু ঘটছে, কি করে একে অপরের পাশে দাঁড়াতে পারে। এই বড় ঐক্যটা দরকার, এই বড় ঐক্যটা দরকার, এই লড়াইটা। এবং এই লড়াইটার আর্জেন্সিটা খুব বোঝা দরকার। এই লড়াইটা খুব আস্তে আস্তে ধীরে সুস্থে লড়বো, গয়নগচ্ছভাবে লড়লে হবে না। এই লড়াইটা এইভাবে লড়া যাবে না। এই লড়াইটাকে খুব দূরে রিমোট কিছু ভেবে এখন আপাতত এটা করি, পরে ওটা দেখা যাবে, এটা করলে হবে না।
কারণ খুব দ্রুত এমন একটা সময় আসবে যখন আর কিচ্ছু থাকবে না, যখন আর কিচ্ছু বাঁচানোর জন্য থাকবে না, কেউ থাকবে না। আর তাই যতক্ষণ আছে তো ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি সেই জন্য যারাই খুব ফ্যাসিবাদ আর কিছু না, একটা ডেফিনিশন ছিল, ইটস অ্যান ওপেন ডিক্টেটরশিপ অফ ওপেন টেররিস্ট ডিক্টেটরশিপ। তার মানে ফ্যাসিজম হচ্ছে রিপাবলিক অফ ফিয়ার, রিপাবলিক অফ ফিয়ার এন্ড রিপাবলিক অফ ফিটার্স। আমরা চাই একটা রিপাবলিক অফ ফ্রিডম। আর তাই ভয় পেলে তো একদম চলবে না। যদি ভয় পাই তাহলে তো ওদের দমন করারও দরকার হবে না। আমি যদি ভয় পেয়ে নিজেকে নিজেই গুটিয়ে নিই, ভয় পেয়ে যদি কথা বলা বন্ধ করে দিই, ভয় পেয়ে যদি খুব এমন করে মেপে মাপজোক করে এমন করে কথা বলি যে আমার কথাগুলোর মধ্য দিয়ে ধরি মাছ না ছুঁই পানি কিছুই বললাম অথচ বললাম না, তাহলে কিন্তু হবে না, তাহলে কিছু হবে না। তাহলে কথাটা ওইভাবে বলতে হবে, সরাসরি বলতে হবে, নির্ভয়ভাবে বলতে হবে, ভয় নেই, নির্ভয় মা বই। তাহলে এই ভয়হীনতাটা খুব দরকার। এবং আমি মনে করি আমাদের যারা আমাদের ছাত্র বন্ধুরা, নেতারা যারা জেলে আছেন, উমর খালিদ থেকে শুরু করে সবাই, গুলফিসা থেকে শুরু করে সবাই যারা জেলে আছেন, তারা এক একজন সৈনিক। আজকে তাদেরকে বলা হচ্ছে তারা দেশদ্রোহী, আজকে তাদেরকে বলা হচ্ছে তারা দেশদ্রোহী, কিন্তু একটা দিন, এই দিনটা লম্বা চলবে না। ভারতবর্ষে ফ্যাসিবাদ সবকিছু ধ্বংস করে দিতে পারবে না। আমি মনে করি, বিশ্বাস করি যে এই স্বাধীনতা আন্দোলন আমাদের অনেক কিছু দিয়েছে, আমাদের দেশে এই ঐতিহ্য আছে, আমাদের মধ্যে চেতনা আছে, এটাকে আমরা ঠেকাতে পারবো, আটকাতে পারবো। এবং সেদিন যখন গণতন্ত্র নিয়ে আমরা বলবো, তখন আমরা বলবো আমাদের যে বন্ধুরা যারা জেলে আছেন, যে ফাদার স্ট্যান স্বামী যিনি বলেছিলেন, if I have to pay a price for telling the truth, I am ready to pay the price, and he paid the price. He paid the price. আর তারা হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামী। আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতা লড়াইয়ে তারা আমাদের স্বাধীনতা সংগ্রামী। তাহলে নির্ভয় হয়ে এবং আরো বেশি তাগিদের সঙ্গে, আরো বেশি আর্জেন্সিটাকে ফিল করে সবাই একসাথে মিলে লড়তে হবে। পশ্চিমবাংলা আমি জানি একটা জটিল পরিস্থিতি এই কারণে, কারণ এই রাজ্যে যে সরকারটা আছে সেই সরকার সম্পর্কে গত দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, সেই সরকার নিয়ে মানুষের মধ্যে ব্যাপক বিক্ষোভ, খুব ন্যায়সঙ্গত কারণে বিক্ষোভ। এবং পশ্চিমবাংলায় যদি দ্রুত তৃতীয় শক্তি গড়ে উঠতে না পারে, তাহলে ইটস এ ম্যাটার অফ টাইম, ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম। আপনারা উড়িষ্যায় দেখেছেন, আপনারা অন্য বিভিন্ন জায়গায় দেখছেন, তাহলে সেই সময় কিন্তু পশ্চিমবাংলা বিজেপি টেক ওভার করে নেবে। তাহলে ব্যাপারটা শুধুমাত্র এই নির্বাচনটা কোনোভাবে ঠেকিয়ে দেওয়া যাক, কালকে ঠেকিয়ে দেওয়া যাক, এখানে ঠেকিয়ে দেওয়া যাক, ওখানে ঠেকিয়ে ঠেকা দিয়ে চলবে না। তাহলে পশ্চিমবাংলায় অত্যন্ত দ্রুত আমার মনে হয় একটা বড় তৃতীয় শক্তি দরকার, যাতে পশ্চিমবাংলার বুকে আমরা গ্যারান্টি করতে পারি যে বাংলায় এখানকার বামপন্থী ধর্মনিরপেক্ষ মানুষ একটা তৃতীয় শক্তি আছে। আমরা যদি কারোর উপর অত্যন্ত ডিপেন্ডেন্ট, অসহায় হয়ে যায় যে ওরা যদি কোনো রকমের ঠেকিয়ে দিতে পারে তাহলে বিজেপিকে ঠেকানো যাবে না, সেভাবে ঠেকানো যাবে না, আপনার কাছে অন্য কেউ করে দেবে না। তাহলে আমাদেরকে শক্তি, সহায়, সম্বল জড়ো করে আমাদেরকে একে লড়তে হবে এবং লড়াইটা খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। মূল লড়াইটা আজকে গোটা দেশে একটাই, ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, এটাই হচ্ছে আজকের মূল লড়াই। এবং এই মূল লড়াই আমার মনে হয় কলকাতায় আমি ভাবিনি এত মানুষ, মনে হয় কলকাতা অনেক কিছু বলতে চায়, পশ্চিমবাংলা অনেক কিছু বলতে চায়, বলার সময় এসছে। মামুদাবাদকে নিয়ে সম্ভবত আমরা এখানে কোনো মিটিং করে উঠতে পারিনি। আমরা হয়তো সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টটা, যেখানে ফ্রিডম অফ স্পিচকে আফোর্ড করার বদলে তাকে সুপ্রিম কোর্ট ধমকের সুরে বলছে যে ফ্রিডম শুধু নয়, রাইট শুধু না, আপনার ডিউটি আছে। এবং মামুদাবাদকে বলছে উনি নাকি সস্তা জনপ্রিয়তা করানোর জন্য পোস্ট করেছে। যা সস্তা জনপ্রিয়তার জন্য ওটা টেলিভিশনে মিথ্যে কথা বলে গেল, এবং সেটা সিদ্ধার্থ খুব চমৎকারভাবে বলছিলেন, এটাকে যদি আপনি ওইভাবে ভাবেন তাহলে এটা কত বড় রিস্ক, কত বড় থ্রেট টু সিকিউরিটি। একটা যুদ্ধের মতো পরিস্থিতিতে আপনি রটিয়ে দিলেন যে এখানে ইসলামাবাদ কবজা হয়ে গেছে, এটা কবজা হয়ে গেছে, ওটা কবজা হয়ে গেছে। এই যে আপনি একটা এক্সাজারেটেড যদি একটা ফলস থ্রেট পারসেপশন তৈরি করেন, আর সেই ফলস থ্রেট পারসেপশন থেকে একটা মিসক্যালকুলেশন থেকে যদি একটা কিছু অন্য কেউ অ্যাটাক করে, তাহলে কি হবে জিনিসটা দাঁড়াবে? তাহলে ইউ আর প্লেইং উইথ ফায়ার, এটা বুঝতে হবে পরিষ্কারভাবে। তো এইখানে যে আগুন নিয়ে খেলা, গোটা দেশ যেখানে একটা বিপদের মুখে দাঁড়িয়ে যারা আগুন নিয়ে খেলে, যারা মানুষের জীবন নিয়ে খেলে, ওদের মানুষের জীবন নিয়ে কোনো ব্যাপার নেই। আজকে যুদ্ধ হোক, যেটুকু যা হয়েছে, পুঞ্চে যে লোকগুলো মারা গেছে তাদের কথা কেউ বলছে? আজকে এখনো সেনাবাহিনীর জওয়ানদের মৃতদেহ বাড়িতে ফিরছে, তাদের কথা কেউ বলছে? আজকে যারা পহেলগামে মারা গেলেন, সিন্দুর করে বেড়াচ্ছেন, ওই সেখানে হিমাংশী নরওয়াল, তিনি তো আমাদের কথাটাই বলেছেন, জাস্টিস উইথ পিস,
জাস্টিস এন্ড পিস, উই ওয়ান্ট বোথ, পিস এন্ড জাস্টিস। আমি মনে করি না যে জাস্টিস আমার নাম করে আমাকে যুদ্ধে যেতে হবে। তাহলে এই যে পিস এন্ড জাস্টিসের ডিমান্ডটা এসছে ওই সমস্ত পরিবারগুলো থেকে এসছে যারা সব থেকে বেশি সবকিছু খুইয়ে দিয়েছে, সবকিছু খুইয়ে নিয়ে যারা এই কথাটা বলতে পেরেছেন, আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। আমার মনে হয় আজকে আমরা এখান থেকে এই স্পিরিটটা নিয়ে এই ডিসিশনটা নিয়ে যেতে পারি। আর আগামী 9 তারিখে 9 জুলাই যাচ্ছি ভারতবর্ষে ধর্মঘট আছে, যেটা 20 মে হওয়ার কথা ছিল, সেটা আমাদের ট্রেড ইউনিয়নের বন্ধুরা তারা তাকে পিছিয়ে দিয়েছেন। আগামী 9 জুলাই ধর্মঘট আছে। ঠিক যেভাবে কৃষকের পাশে দাঁড়িয়েছিলেন ওইভাবে শ্রমিকের পাশে দাঁড়ান, কৃষকের পাশে দাঁড়ান, শ্রমিকের পাশে দাঁড়ান, মহিলার পাশে দাঁড়ান, দলিতের পাশে দাঁড়ান, আদিবাসীর পাশে দাঁড়ান। ওই ছত্তিশগড়ে যে অপারেশন তাগার চলছে, এই যে বলে দিল যে মাওবাদী মুক্ত করলো, মাওবাদী মুক্ত ভারতবর্ষের কথা বলে যে হত্যা অভিযান চলছে, তারা একটা এমন পলিসি করেছে যে জিন্দা ইয়া মুর্দা, জিন্দা ইয়া মুর্দা তাকে ধরতে হবে। তার মানেটা কি? জিন্দা ধরার কোনো প্রশ্ন নেই, সবাইকে মারতে হবে। এই যে হত্যা অভিযানটা ছত্তিশগড়ে চলছে ওটাও খুব দূরের নয়, ওটাও খুব কাছের ব্যাপার। আর ওই অভিযানটা আজকে মাওবাদী নাম করে চলছে, কালকে কিছু আরেকটা নাম করে হবে, বুঝে নেওয়া খুব দরকার। ওই অভিযানটাও যেটা চলছে ওটা ভারতবর্ষের আদিবাসী জনগণের উপরে, ওটাও 5th শিডিউলে আদিবাসীদের যে অধিকার আছে সেই সংবিধানের উপরে। ফলে সংবিধানের উপরে আক্রমণটা সকলের উপরে, দলিতের উপরে, আদিবাসীর উপরে, মুসলিম জনগণের উপরে। ওই ওয়াকফ বোর্ড, আমি জানি না সুপ্রিম কোর্ট কি বলবে, প্রথমে সঠিক প্রশ্নগুলো তুলেছিল, তারা এটাকে রিজার্ভ রেখেছে। সুপ্রিম কোর্ট যাই বলুক না কেন, যাই বলুক না কেন, ভারতবর্ষের মুসলিম জনগণের যে তাদের রিলিজিয়াস ফ্রিডম এবং কালচারাল আইডেন্টিটি, এই দুটোর উপরে এত বড় একটা আঘাত যখন নেমে এসছে, আমি সবাইকে বলবো ওটাকেও সংবিধানের প্রশ্ন হিসেবে দেখুন, ওটাকেও গোটা ভারতবর্ষের প্রশ্ন হিসেবে দেখুন, আলাদা আলাদা প্রশ্ন হিসেবে। এর প্রশ্ন ও বুঝে নেবে, ওর প্রশ্ন ও বুঝে নেবে, এভাবে প্লিজ আমরা দেখবো না। আমরা সবাই মিলে দেখবো, তাহলেই সংবিধান গণতন্ত্রকে বাঁচাতে পারবো। একটু বেশি করে সময় নিয়ে ফেললাম, আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। এই সংগ্রামের ঐক্য শক্তিশালী।